রায়বাড়ির বধূ অহনা এক মস্ত বড় চক্রান্তের আঁচ পেয়ে তার মেজ যা মিতার সাথে অত্যন্ত গোপনীয় একটি বিষয়ে আলোচনা শুরু করে। পূজারিনী যে কিনা পল্টুদার নতুন স্ত্রী, তাকে নিয়ে রায়বাড়ির প্রতিটি সদস্যের অন্তরেই এক তীব্র ভীতি এবং ঘোর সন্দেহ তৈরি হতে শুরু করেছে। অহনা মেজদিকে সতর্ক করে বলে, পূজারিনী মাঝে মাঝে অতিরিক্ত ভালো মানুষ সেজে নাটক করলেও তার মনের আড়ালে এক ভয়ঙ্কর নৃশংস রূপ লুকিয়ে রয়েছে। মিতা অত্যন্ত বিরক্ত হয়ে অহনাকে বলে, এই পূজারিনী হল এক চরম ধূর্ত ও অভিনয় জানা মেয়ে, যে মেয়ে আগে থেকেই জানত যে সে যাকে বিয়ে করছে সে বিবাহিত এবং এক সন্তানের জনক। তারপরেও সে কোনো লজ্জা না রেখে এই সংসারে এসে পা রেখেছে। মিতার দৃষ্টিতে পূজারিনী হল এমন এক বিষাক্ত গিরগিটি যে নিজের ফায়দা তোলার জন্য পরিস্থিতি বুঝে রং বদলাতে খুব ওস্তাদ। কিন্তু অহনার মনে আজ এক গভীর রহস্য ও অন্য এক ভীতি বাসা বেঁধেছে। সে মেজ যাকে জানায় আজ রাতে পূজারিনী নিজের বাপের বাড়ির উশিলা দিয়ে বড়সড় কোনো এক জায়গায় যাওয়ার গোপন ছক কষেছে। অহনা মেজদিকে কড়া নির্দেশ দিয়ে বলে, আজ রাতে পল্টুদা যদি মেজদিকে নিজের ঘরে ডাকে তবে মেজদি যেন কোনো রকম আপত্তি না করে তার ঘরে যায় এবং চুপচাপ সব কথা শোনার চেষ্টা করে। ভিউয়ার্স, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম বড়লোক ঘরের ছোট বউ এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই অহনার এমন অদ্ভুত কথা শুনে মিতা চমকে ওঠে যে সুবামীর সাথে তার আইনি বিচ্ছেদ হয়ে গেছে। তার সাথে এক কক্ষে রাত কাটানোর কথা ভাবতেই সে স্বাভাবিকভাবেই তীব্র অস্বস্তি বোধ করে। কিন্তু অহনা তাকে আশ্বস্ত করে বলে যে আজকের রাতটা অন্য সব সাধারণ রাতের চেয়ে সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এই রায় পরিবারের ওপর এক প্রলয়ঙ্কারী বিপর্যয় নেমে আসছে, আর আজকের রাতেই সেই বিপদের আসল রহস্য সবার সামনে চলে আসবে। অহনার মনে দৃঢ় বিশ্বাস রয়েছে যে আজ রাতে মিতা যদি পল্টুর ঘরে যায় তবে পূজারিনীর সেই রহস্যময় বন্দুক এবং তার নেপথ্যের আসল অপরাধী চক্রকে হাতে নাতে ধরা সম্ভব হবে। আর এই রোমাঞ্চকর পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে অর্জুন ও অহনা একসাথে মিলে এমন এক বড় পদক্ষেপ নিতে চলেছে যা দেখে রায়বাড়ির প্রতিটি মানুষ থমকে যাবে। পূজারিনী এমন এক রহস্যে ঘেরা নারী যে নিজের অন্তরে এক গভীর অন্ধকারের রাজত্ব লুকিয়ে রেখেছে। ঠিক তখনই অন্দরমহলে প্রবেশ ঘটে পল্টুদা। তার আলুথালু বেশবাস, কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর থরথর করে কাঁপতে থাকা শরীর দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কতটা আতঙ্কিত এবং দিশেহারা হয়ে পড়েছে। নিজের পাপের শাস্তি যে কতটা ভয়াবহ হতে পারে তা অরূপের এই শোচনীয় দশা না দেখলে বিশ্বাস করা যায় না যে অরূপ একদিন এই মিতাকে চূড়ান্ত লাঞ্ছিত করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল এবং পূজারিনীর মোহে অন্ধ হয়ে তাকে ঘরে তুলেছিল। আজ সেই অরূপ নিজের জীবনের ভয়ে কাঁপছে। মিতাকে নির্জনে পেয়ে সে অত্যন্ত আকুল কণ্ঠে বলতে শুরু করে সে এক মস্ত বড় চক্রান্তের জালে আটকা পড়েছে। পূজারিনী নামের যে মেয়েটিকে সে সম্পূর্ণ বিশ্বাস করে নিজের অর্ধাঙ্গিনী বানিয়েছিল, সে আসলে কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। অরূপ এখন নিশ্চিত যে পূজারিনী তাকে যে কোনো সময় খুন করে ফেলতে পারে। অরূপ নিজের অতীতের সমস্ত ভুলের জন্য মিতার পা ধরে ক্ষমা চায় এবং স্বীকার করে সে তার সাথে মস্ত বড় অবিচার করেছে। সে মিতার কাছে হাতজোড় করে মিনতি করে আজ রাতের জন্য অন্তত যেন সে তার কক্ষে এসে আশ্রয় দেয়, কারণ পূজারিনী আজ রাতে বাপের বাড়ি যাওয়ার বাহানা করেছে আর অরূপ একা থাকলে তার খুন হওয়া নিশ্চিত। মিতা প্রথমে এই অদ্ভুত প্রস্তাবে কোনোভাবেই সায় দিতে চায় না। তার ভেতরের আত্মমর্যাদাবোধ তাকে তীব্রভাবে বাধা দেয়। আইনিভাবে যার সাথে বিচ্ছেদ হয়ে গেছে তার শয়নকক্ষে গিয়ে সে কেন রাত কাটাবে? বাড়ির অন্য কোনো সদস্য যদি এই দৃশ্য দেখে ফেলে তবে তার ইজ্জতের কী দশা হবে? কিন্তু অরূপের অনবরত কান্নাকাটি আর জীবন বাঁচানোর কাতর আকুতির সামনে অবশেষে পারমিতার মতো কোমল হৃদয়ের নারী আর শক্ত থাকতে পারে না। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে সে আজ রাতে অরূপের ঘরে থাকার সিদ্ধান্ত নেয়। এই দৃশ্যটি এই ধারাবাহিকের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে একজন অন্যায়কারী স্বামী নিজের প্রাণ বাঁচাতে নিজের প্রাক্তন স্ত্রীর আঁচলের নিচেই আশ্রয় খুঁজছে। অন্যদিকে ঠিক এই সময়েই অহনা অত্যন্ত দ্রুত পায়ে নিজের স্বামী অর্জুনের দিকে ছুটে যায়। অর্জুন তখন সবে মাত্র কর্মক্ষেত্র থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। কোনো কিছু ভাবার সময় না দিয়ে অহনা অত্যন্ত তাড়াহুড়ো করে অর্জুনের হাত শক্ত করে ধরে টেনে তাকে নিজেদের শোবার ঘরের ভেতরে নিয়ে যায়। অহনা অর্জুনকে নিজেদের শোবার ঘরে নিয়ে গিয়ে অত্যন্ত উত্তেজিত গলায় বলে যে তাদের অবিলম্বে এক অতি গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে বের হতে হবে। অর্জুন প্রথমে অহনার এই তাড়াহুড়োকে একদমই পাত্তা দেয় না
এবং তার স্ত্রীর সাথে স্বভাবসুলভ মিষ্টি প্রেম ও খুনসুটি করতে শুরু করে। সে মনে মনে ভাবছিল অহনা হয়তো তাকে নিয়ে কোথাও একান্ত নিরালায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু পরক্ষণেই অহনার মুখের থমথমে ভাব আর চোখের ভেতরের তীব্র আতঙ্ক লক্ষ্য করে অর্জুন বুঝতে পারে যে পরিস্থিতি মোটেও স্বাভাবিক বা সাধারণ নয়। অহনা কোনো রকম ভূমিকা না করে সরাসরি জানিয়ে দেয় যে তাদের এই মুহূর্তেই থানায় যেতে হবে। আচমকা পুলিশ স্টেশনে যাওয়ার কথা শুনে অর্জুন যেন আকাশ থেকে পড়ে। সে কিছুতেই মাথায় খাটাতে পারে না যে হঠাৎ এই ভর্ৎসনধাই পুলিশ প্রশাসনের দরজায় কড়া নাড়ার কী দরকার পড়ল। সে বারবার অহনাকে প্রশ্ন করতে থাকে যে এমন কী প্রলয় নেমে এসেছে যার জন্য সরাসরি আইনের আশ্রয় নিতে হচ্ছে। কিন্তু অহনা এই মুহূর্তেই সমস্ত রহস্যের জট খুলতে রাজি হয় না। সে কেবল অর্জুনকে এটুকুই সতর্ক করে যে এই রায়বাড়ির ভেতরে মস্ত বড় এক চক্রান্ত চলছে এবং আজ রাতের অন্ধকারেই কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। অর্জুনও নিজের সিদ্ধান্তে অনড় হয়ে বসে থাকে যে আসল রহস্যবীজাটা তার জানা না হলে সে বাড়ি থেকে এক কদমও বাইরে বের হবে না। অর্জুনের এমন জেদ দেখে অহনা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে বাধ্য হয়ে অর্জুনের সামনে পূজারিনীর আসল কুৎসিত রূপের পর্দাফাশ করতে শুরু করে। অহনা পরিষ্কার জানায় যে পূজারিনী এই পরিবারে এক সুনির্দিষ্ট এবং চরম বিপজ্জনক মিশন নিয়ে প্রবেশ করেছে। সে বিয়ে করলেও পল্টুদাকে আগামী 6 মাসের মধ্যে স্পর্শ পর্যন্ত করতে দেবে না বলে এক অদ্ভুত ও কড়া শর্ত চাপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে পূজারিনী যাকে নিজের গর্ভধারিণী মা বলে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, সেও আসলে টাকার বিনিময়ে ভাড়া করা এক নকল মা ছিল। এরপরই অহনা কাহিনীর সেই সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর মোড়টি অর্জুনের সামনে নিয়ে আসে। অহনা অর্জুনের চোখে চোখ রেখে জানায় যে গত রাতে সে আড়ালে দাঁড়িয়ে পল্টুদার ঘরের বাইরে থেকে তাদের গোপন কথোপকথন শুনছিল। ঠিক তখনই সে ঘরের ভেতরে এক শিউরে ওঠা দৃশ্য দেখতে পায়। পূজারিনী আর পল্টুদার মধ্যে কোনো একটা গোপন বিষয় নিয়ে তীব্র বাদানুবাদ চলছিল এবং সেই ঝগড়ার মাঝপথেই পূজারিনী নিজের ভ্যানিটি ব্যাগ থেকে আস্ত একটা জ্যান্ত আগ্নেয়াস্ত্র বের করে পল্টুদার বুকের ওপর তাক করে ধরেছে। অহনার মুখ থেকে ঘরের বউয়ের হাতে আসল বন্দুক থাকার এই ভয়ঙ্কর সত্যটি শোনা মাত্রই অর্জুনের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না যে তাদের রায়বাড়ির অন্দরমহলে এমন এক পেশাদার অপরাধী বউ সেজে আশ্রয় নিয়েছে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আপনার নাম ভিডিওতে তুলে ধরব। শোবার ঘরের ভেতরে অহনা অর্জুনকে আরও জানায় যে পূজারিনীর হাতের সেই আগ্নেয়াস্ত্র দেখে পল্টুদা ভয়ে একেবারে খড়কুটোর মতো কাঁপছিল। অহনার এই কথা শোনা মাত্রই অর্জুনের মাথায় ঝিলিক দিয়ে ওঠে এবং তার মনে পড়ে যায় যে আজ সকাল থেকেই পল্টুদাকে সত্যিই ভীষণ তটস্থ আর দিশেহারা দেখাচ্ছিল। অহনা তার প্রবল সন্দেহ প্রকাশ করে বলে যে পূজারিনী হয়তো কোনো আন্তর্জাতিক গোয়েন্দা বা কোনো কুখ্যাত অপরাধী চক্রের মূল পাণ্ডা। আজ রাতের অন্ধকারে সে নিজের বাপের বাড়ির উশিলা দিয়ে আসলে কোনো গোপন আস্তানায় যাচ্ছে এবং কার সাথে হাত মেলাচ্ছে তা হাতে নাতে ধরার জন্য সাধারণ পোশাকে পুলিশের তরফ থেকে তাকে তাড়া করা অত্যন্ত আবশ্যক। অহনা অর্জুনকে হুঁশিয়ারি দিয়ে বলে এখনই যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তবে পূজারিনী হয়তো পুরো রায়বাড়িটাকেই বারুদ দিয়ে উড়িয়ে দিতে পারে। অর্জুন প্রথমে এই ভয়ঙ্কর বিপদের কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে একজন সজ্জিকারের বীর সৈনিকের মতো গর্জে ওঠে। সে দৃঢ় কণ্ঠে বলে আজ যদি নিজের বংশ ও পরিবারের সুরক্ষার জন্য আমাকে নিজের জীবনটাও বাজি রাখতে হয় তবে অর্জুন সেন সেই আত্মত্যাগের জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত। নিজেদের সংকল্প স্থির করার পরপরই আমরা দেখতে পাই অহনা আর অর্জুন কালবিলম্ব না করে অত্যন্ত দ্রুত গতিতে থানায় গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে কর্তব্যরত একজন অতজন্ত একরোখা ও মেজাজি সাব ইন্সপেক্টর তাদের কিছুতেই বড় স্যারের ঘরের ভেতরে প্রবেশ করতে দেয় না। সেই অফিসার সাফ জানিয়ে দেয় যে ভেতরে এই মুহূর্তে অতি গোপনীয় এবং জরুরি একটি বৈঠক চলছে, তাই এখন কোনো সাধারণ মানুষকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু অহনা আর অর্জুনও এত সহজে রণে ভঙ্গ দেওয়ার পাত্র নয়। তারা বারবার সেই পুলিশ কর্মীকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তাদের কাছে রায়বাড়ির ভেতরকার যে মারাত্মক খবরটি রয়েছে তা ভেতরের চলমান হাজারটা মিটিংয়ের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এই নিয়ে থানার ভেতরেই কর্তব্যরত পুলিশের সাথে অর্জুন ও অহনার তীব্র কথা কাটাকাটি এবং এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি
সৃষ্টি হয়। থানার ভেতরে ডিউটিরত পুলিশ কর্মীর সাথে অর্জুন ও অহনার তুমুল কথা কাটাকাটি শুরু হতেই সেই হট্টগোলের আওয়াজ শুনে খোদ বড় কর্তা অরোরা স্যার নিজেই নিজের কামরা থেকে বাইরে বেরিয়ে আসেন। তিনি বাইরে এসেই অহনাকে চট করে চিনে ফেলেন, কারণ এর আগেও এই একই সংকটজনক বিষয়ে কথা বলতে অহনা তার দপ্তরে হাজির হয়েছিল। কাহিনীর মোড় ঘুরিয়ে দেখা যায় অরোরা স্যার পরিস্থিতির গুরুত্ব ও সংবেদনশীলতা মুহূর্তের মধ্যে আঁচ করতে পারে এবং বাকি পুলিশ অফিসারদের অবিলম্বে সেই কক্ষ থেকে বাইরে চলে যাওয়ার নির্দেশ দেন। অত্যন্ত সতর্কতার সাথে তিনি অহনা আর অর্জুনকে তার গোপন কার্যালয়ের ভেতরে ডেকে নেন। তিনি আসন গ্রহণ করে অহনার দিকে তাকিয়ে জানতে চান যে এই রহস্যের নতুন কোনো আপডেট বা সূত্র তার কাছে আছে কিনা। অহনা তখন অত্যন্ত দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে অরোরা স্যারকে বলে, স্যার, আমি সেই সন্দেহভাজন মেয়েটির প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজরদারি রাখছি, আর আমার অনুমান যদি সত্যি হয় তবে আজ রাতেই আপনি এই শহরের সবচেয়ে বড় অপরাধ চক্রের খবর পেতে চলেছেন। অরোরা স্যার হঠাৎ এমন বড় দাবিরর কোনো কুল কিনারা না পেয়ে অহনাকে পুরো বিষয়টি খোলসা করে বলতে বলেন। তখনই অহনা পূজারিনীর সেই হাড়হিম করা ভয়ঙ্কর সত্যটি স্যারের সামনে মেলে ধরে। সে সোজা ব্যগ্রকণ্ঠে বলে, স্যার, ওই পূজারিনী নামের মেয়েটি কোনো সাধারণ অপরাধী নয়। সে ২৪ ঘন্টা নিজের সাথে আস্ত একটা জ্যান্ত আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। অহনার মুখ থেকে এই অবিশ্বাস্য তথ্যটি শোনা মাত্রই দক্ষ অফিসার অরোরা স্যারের চোখ একেবারে চরক গাছে ওঠে। পুলিশের একজন ডাকসাইটে ও বাঘা অফিসার হয়েও এমন একটা মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের একজন নববধূর আঁচলের তলায় আসল বন্দুক থাকার কথা শুনে তিনি পুরোপুরি বাকরুদ্ধ এবং স্তম্ভিত হয়ে যান। প্রশাসনের সর্বোচ্চ স্তরের এই কর্মকর্তা এবার পূজারিনীকে রুখতে কী ধরনের আইনি চাল চালবেন? পূজারিনীর আসল কুৎসিত চেহারাটা কি আজ রাতেই পুলিশের খাঁচায় বন্দী হবে, নাকি সে তার কোনো মরণাঘাত হেনে রায় পরিবারকে চিরতরে ধ্বংস করে দেবে? এই সমস্ত রোমহর্ষক ও টানটান প্রশ্নের উত্তর জানার জন্য দর্শকদের আগামী পর্বের দিকে চরম উৎকণ্ঠা ও অধীর আগ্রহে তাকিয়ে থাকতে হবে। অরোরা স্যার কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে থাকলেও পরক্ষণেই তিনি তার চেনা দুর্দান্ত ফর্মে ফিরে আসেন। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে টেবিলের ওপর রাখা বেলটি বাজিয়ে তার সবচেয়ে বিশ্বস্ত এবং দক্ষ ২ সিভিল ড্রেসের পুলিশ অফিসারকে ঘরের ভেতরে ডাকেন। তিনি অত্যন্ত নিচু স্বরে তাদের নির্দেশ দেন, তোমরা এই মুহূর্তে সাধারণ পোশাকে একটা প্রাইভেট গাড়ি নিয়ে রায়বাড়ির গলির মোড়ে পজিশন নাও। আজ রাতে ওই বাড়ি থেকে পূজারিনী নামের যে মেয়েটি বের হবে তাকে এমনভাবে ফলো করবে যেন সে বিন্দুমাত্র টের না পায়। আর কোনো রকম সন্দেহজনক গতিবিধি দেখলেই আমাকে মেসেজ করবে। অহনা ও অর্জুনের দিকে তাকিয়ে অরোরা স্যার বলেনেন, তোমরা এখনই কোনো নাটক না করে সোজা বাড়ি ফিরে যাও। এমন ভাব করো যেন তোমরা শুধুই ঘুরোতে বেরিয়েছিলে। মনে রেখো, পূজারিনী যদি কোনোভাবে টের পায় যে পুলিশ তার পেছনে লেগেছে, তবে সে হয়তো রায়বাড়ির কোনো বড় ক্ষতি করে বসবে। অর্জুন একজন দেশপ্রেমিক সৈনিকের মতো স্যারকে স্যালুট জানিয়ে অহনার হাত ধরে দ্রুত থানা থেকে বেরিয়ে আসে। ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা। পুরো রায়বাড়ি যেন এক গভীর ও রহস্যময় চাদরে ঢাকা পড়েছে। অহনা আর অর্জুন অত্যন্ত স্বাভাবিকভাবে বাড়িতে প্রবেশ করে যে যার ঘরে চলে যায়। অন্যদিকে অহনার পরিকল্পনা অনুযায়ী পারমিতা তখন নিজের ঘরে ছটফট করছিল। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ে এবং অত্যন্ত ভীত মুখে ঘরের ভেতর প্রবেশ করে অরূপ ওরফে পল্টুদা। তার কপালে তখনও ভয়ের ঘাম। সে পারমিতার হাত ধরে প্রায় কেঁদে ফেলে বলে, পারো, পূজারিনী এইমাত্র বাপের বাড়ি যাওয়ার নাম করে ঘর থেকে বের হলো। ও যাওয়ার আগে আলমারি থেকে সেই রিভলভারটা বের করে নিজের ব্যাগে ভরেছে। আমার বড্ড ভয় করছে পারো। আজ রাতে প্লিজ তুমি আমার ঘরে এসে থাকো, নইলে ওরা আমাকে মেরেই ফেলবে। পারমিতার বুকের ভেতরটা তখন কাঁপছিল, কিন্তু অহনার সেই শেষ কথাগুলো তার মনে সাহস যোগায়। সে নিজের আত্মসম্মানের দেওয়াল ভেঙে এই রায় পরিবারকে বাঁচানোর তাগিদে অরূপের সাথে তার ঘরের দিকে রওনা হয়। এদিকে রায়বাড়ির সদর দরজা পেরিয়ে বোরখা পরিহিত এক নারী অত্যন্ত দ্রুত পায়ে গলির অন্ধকার পথ ধরে এগিয়ে যাচ্ছিল। সিভিল ড্রেসে থাকা পুলিশের গাড়িটি দূর থেকে হেডলাইট বন্ধ করে তাকে অনুসরণ করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর একটি পরিত্যক্ত কারখানার সামনে এসে সেই বোরখাধারী নারীটি দাঁড়ায়। ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে জিপ গাড়ি নিয়ে সেখানে হাজির হয় সেই শহরের কুখ্যাত চোরাকারবারি গ্যাংয়ের লিডার
পূজারিনী নিজের মুখের কাপড় সরিয়ে অত্যন্ত কর্কশ গলায় বলে, সব রেডি। রায়বাড়ির দলিল আর গয়নাগুলোর হদিশ আমি পেয়ে গিয়েছি। কাল রাতের মধ্যেই পুরো সিন্দুক ফাঁকা করে দেব। কিন্তু পুলিশের ইন্সপেক্টর মুখার্জি আর ওই অহনা মেয়েটা আমাদের ওপর নজর রাখছে। ওদের আগে রাস্তা থেকে সরাতে হবে। গ্যাং লিডার তখন একটি ক্রূর হাসি হেসে পূজারিনীর হাতে একটি নতুন বারুদের প্যাকেট তুলে দিয়ে বলে, দলিল পাওয়ার পর এই রায়বাড়িকে এমনভাবে উড়িয়ে দেবে যেন কোনো প্রমাণ বাকি না থাকে। ঠিক তখনই কারখানার চারপাশ পুলিশের সাইরেনের আওয়াজে কেঁপে ওঠে। অরোরা স্যারের নির্দেশে পুলিশ বাহিনী চারদিক থেকে চোর চক্রের সবাইকে ঘিরে ফেলে। অরোরা স্যার নিজে রিভলভার উঁচিয়ে সামনে এসে বলেন, হ্যান্ডস আপ পূজারিনী, তোমার খেলা এখানেই শেষ। নিজের পরিকল্পনা ভেস্তে যেতে দেখে পূজারিনী চরম উন্মাদিনীর মতো তার ব্যাগ থেকে সেই আসল বন্দুকটি বের করে সরাসরি অরোরা স্যারের বুক তাক করে ধরে সে চিৎকার করে বলে, কেউ এক পাও এগোবে না, তাহলে আমি গুলি চালিয়ে দেব। ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের আড়াল থেকে বাঘের মতো লাফিয়ে এসে পূজারিনীর সেই বন্দুক ধরা হাতটি চেপে ধরে অর্জুন। অর্জুনের এই আকস্মিক এন্ট্রিতে পূজারিনী চমকে যায় এবং তাদের মধ্যে শুরু হয় আস্ত এক আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার ধস্তাধস্তি। বন্দুকের ট্রিগারে পূজারিনীর আঙুল চেপে বসে এবং আচমকাই একটা বিকট গুলির আওয়াজ পুরো এলাকা কাঁপিয়ে তোলে। অরোরা স্যার কয়ের কোনো সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে থাকলেও পরক্ষণেই তিনি তার চেনা দুর্দান্ত ফর্মে ফিরে আসেন। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে টেবিলের ওপর রাখা বেলটি বাজিয়ে তার সবচেয়ে বিশ্বস্ত এবং দক্ষ দুই সিভিল ড্রেসের পুলিশ অফিসারকে ঘরের ভেতরে ডাকেন। তিনি অত্যন্ত নিচু স্বরে তাঁদের নির্দেশ দেন, তোমরা এই মুহূর্তে সাধারণ পোশাকে একটা প্রাইভেট গাড়ি নিয়ে রায়বাড়ির গলির মোড়ে পজিশন নাও। আজ রাতে ওই বাড়ি থেকে পূজারিনী নামের যে মেয়েটি বের হবে তাকে এমনভাবে ফলো করবে যেন সে বিন্দুমাত্র টের না পায়। আর কোনো রকম সন্দেহজনক গতিবিধি দেখলেই আমাকে মেসেজ করবে। অহনা ও অর্জুনের দিকে তাকিয়ে অরোরা স্যার বলেন, তোমরা এখনই কোনো নাটক না করে সোজা বাড়ি ফিরে যাও। এমন ভাব করো যেন তোমরা শুধুই ঘুরতে বা সাধারণ কোনো কাজে বেরিয়েছিলে। মনে রেখো, পূজারিনী যদি কোনোভাবে টের পায় যে পুলিশ তার পেছনে লেগেছে, তবে সে হয়তো রায়বাড়ির কোনো বড় ক্ষতি করে বসবে। অর্জুন একজন দেশপ্রেমিক সৈনিকের মতো স্যারকে স্যালুট জানিয়ে অহনার হাত ধরে দ্রুত থানা থেকে বেরিয়ে আসে। রায়বাড়ির অন্দরে রাতের নিস্তব্ধতা ও পারমিতার পরীক্ষা। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। পুরো রায়বাড়ি যেন এক গভীর ও রহস্যময় চাদরে ঢাকা পড়েছে। অহনা আর অর্জুন অত্যন্ত স্বাভাবিকভাবে বাড়িতে প্রবেশ করে যে যার ঘরে চলে যায়। অন্যদিকে অহনার পরিকল্পনা অনুযায়ী পারমিতা তখন নিজের ঘরে ছটফট করছিল। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ে এবং অত্যন্ত ভীত মুখে ঘরের ভেতর প্রবেশ করে অরূপ ওরফে পল্টুদা। তার কপালে তখনও ভয়ের ঘাম। সে পারমিতার হাত ধরে প্রায় কেঁদে ফেলে বলে, পারো, পূজারিনী এইমাত্র বাপের বাড়ি যাওয়ার নাম করে ঘর থেকে বের হলো। ও যাওয়ার আগে আলমারি থেকে সেই রিভলভারটা বের করে নিজের ব্যাগে ভরেছে। আমার বড্ড ভয় করছে পারো, আজ রাতে প্লিজ তুমি আমার ঘরে এসে থাকো, নইলে ওরা আমাকে মেরেই ফেলবে। পারমিতার বুকের ভেতরটা তখন কাঁপছিল, কিন্তু অহনার সেই শেষ কথাগুলো তার মনে সাহস যোগায়। সে নিজের আত্মসম্মানের দেওয়াল ভেঙে সে আড়ালে দাঁড়িয়ে পল্টুদার ঘরের বাইরে থেকে তাদের গোপন কথোপকথন শুনছিল। ঠিক তখনই সে ঘরের ভেতরে এক শিউরে ওঠা দৃশ্য দেখতে পায়। পূজারিনী আর পল্টুদার মধ্যে কোনো একটা গোপন বিষয় নিয়ে তীব্র বাদানুবাদ চলছিল এবং সেই ঝগড়ার মাঝপথেই পূজারিনী এই রায় পরিবারকে বাঁচানোর তাগিদে অরূপের সাথে তার ঘরের দিকে রওনা হয়। অন্ধকার গলির মোড়ে পুলিশের ফাঁদ ও পূজারিনীর গোপন বৈঠক। এদিকে রায়বাড়ির সদর দরজা পেরিয়ে বোরখা পরিহিত এক নারী অত্যন্ত দ্রুত পায়ে গলির অন্ধকার পথ ধরে এগিয়ে যাচ্ছিল। সিভিল ড্রেসে থাকা পুলিশের গাড়িটি দূর থেকে হেডলাইট বন্ধ করে তাকে অনুসরণ করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর একটি পরিত্যক্ত কারখানার সামনে এসে সেই বোরখাধারী নারীটি দাঁড়ায়। ঠিক তখনই বা অন্ধকারের আড়াল থেকে জিপ গাড়ি নিয়ে সেখানে হাজির হয় সেই শহরের কুকজাত চোরাকারবারি গ্যাংয়ের লিডার। পূজারিনী নিজের মুখের কাপড় সরিয়ে অত্যন্ত কর্কশ গলায় বলে, সব রেডি। রায়বাড়ির দলিল আর গয়নাগুলোর হদিশ আমি পেয়ে গিয়েছি। কাল রাতের মধ্যেই পুরো সিন্দুক ফাঁকা করে দেব। কিন্তু পুলিশের ইন্সপেক্টর মুখার্জি আর ওই অহনা মেয়েটা আমাদের ওপর নজর রাখছে। ওরাই আমাদের মূল বাধা।
গ্যাং লিডার তখন একটি ক্রূর হাসি হেসে পূজারিনীর হাতে একটি নতুন বারুদের প্যাকেট তুলে দিয়ে বলে, দলিল পাওয়ার পর এই রায়বাড়িকে এমনভাবে উড়িয়ে দেবে যেন কোনো প্রমাণ বাকি না থাকে। হাতে নাতে ধরার চূড়ান্ত মুহূর্ত ও টান টান ক্লাইম্যাক্স। ঠিক তখনই কারখানার চারপাশ পুলিশের সাইরেনের আওয়াজে কেঁপে ওঠে। অরোরা স্যারের নির্দেশে পুলিশ বাহিনী চারদিক থেকে চোর চক্রের সবাইকে ঘিরে ফেলে। অরোরা স্যার নিজের রিভলভার উঁচিয়ে সামনে এসে বলেন, হ্যান্ডস আপ পূজারিনী, তোমার খেলা এখানেই শেষ। নিজের পরিকল্পনা ভেস্তে যেতে দেখে পূজারিনী চরম উন্মাদিনীর মতো তার ব্যাগ থেকে সেই আসল বন্দুকটি বের করে সরাসরি অরোরা স্যারের বুক তাক করে ধরে। সে চিৎকার করে বলে, কেউ এক পাও এগোবে না, তাহলে আমি গুলি চালিয়ে দেব। ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের আড়াল থেকে বাঘের মতো লাফিয়ে এসে পূজারিনীর সেই বন্দুক ধরা হাতটি চেপে ধরে অর্জুন। অর্জুনের এই আকস্মিক এন্ট্রিতে পূজারিনী চমকে যায় এবং তাদের মধ্যে শুরু হয় আস্ত এক আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার ধস্তাধস্তি। বন্দুকের ট্রিগারে পূজারিনীর আঙুল চেপে বসে এবং আচমকাই একটা বিকট গুলির আওয়াজ পুরো এলাকা কাঁপিয়ে তোলে। গুলিটি কার বুকে লাগল? অর্জুন কি নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিল, নাকি অহনার বুদ্ধিমত্তায় পূজারিনী নিজের জালে বন্দী হল? মাসের মধ্যে স্পর্শ পর্যন্ত করতে দেবে না বলে এক অদ্ভুত ও কড়া শর্ত চাপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে পূজারিনী যাকে নিজের গর্ভধারিণী মা বলে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, সেও আসলে টাকার বিনিময়ে ভাড়া করা এক নকল মা ছিল। এরপরই অহনা কাহিনীর সেই সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর মোড়টি অর্জুনের সামনে নিয়ে আসে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই বড়লোক ঘরের ছোট বউ এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবার আগে ভিডিওটি দেখতে ধন্যবাদ।